আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার করবে দেশবাসীকে, বললেন প্রধানমন্ত্রী। নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। 7 ঘন্টা কারফিউ শিথিলে রাজধানীতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। জীবনযাত্রা প্রায় স্বাভাবিকের পথে, সতর্ক সেনা সহ আইনশৃঙ্খলা বাহিনী। শত্রুরা আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে, আরো খারাপ হতে পারে পরিস্থিতি, আশঙ্কা ওবায়দুল কাদেরের। সবাইকে সতর্ক থাকার আহ্বান। প্রতিরোধ না করলে নাশকতাকারীরা ঘরে ঢুকে হামলা চালাবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হামলাকারী কাউকে ছাড় দেওয়ার হুঁশিয়ারি। এবং আরও 4 দিন এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষণা দিয়েও চলেনি কম্পিউটার ট্রেন। কবে রেল চলাচল সে সিদ্ধান্ত আরও পরে। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। দেশবাসীর কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনকালে তিনি আহ্বান জানান ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে যারা এসব তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসী করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অরাজনৈতিক কর্মসূচির সুযোগ নিয়ে সন্ত্রাসী মহল রাজধানী জুড়ে চালায় নানা ধরনের তাণ্ডব, আর এতে ধ্বংসলীলায় পরিণত হয় রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল সহ সরকারি নানা স্থাপনা। সকালে মিরপুর 10 নম্বর ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে চালু হয় মেট্রো রেল। বিষণ্ণ দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এই সম্পদ ঘুরে দেখেন মেট্রো রেল চালুর মূল কারিগর শেখ হাসিনা। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। কি না করেছে মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে, না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। হত্যা এবং জনগণের সম্পদ ধ্বংসকারীদের বিচারের কথা জানান শেখ হাসিনা। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেন দ্রুত সময় হয়, এবং সেইভাবেই এটা করা হয়েছে। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। অরাজনৈতিক একটি আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা টার্গেট করে হামলা চালায় সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের উপর, যাতে আজ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ও দেশের জনগণ। নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করেই আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি, যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে। ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে চলমান কারফিউ শিথিল ছিল আজও। 4 ঘন্টা খোলা ছিল সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খোলা ছিল শপিং মল থেকে দোকানপাটও। যানবাহন চলাচলও বেড়েছে বেশ, ফলে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে জীবনযাত্রা। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নুসরাত শারমিনের রিপোর্টে বিস্তারিত। চলমান সহিংসতার জের ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। ফলে অস্থিতিশীল পরিস্থিতির উন্নতি হলেও জনজীবনে সৃষ্টি হয় অচলাবস্থা। যদিও মানুষের প্রয়োজন বিবেচনায় প্রায় প্রতিদিনই নির্দিষ্ট সময় শিথিল ছিল কারফিউ। কারফিউ শিথিলের সময় বাড়ানোয় বুধবার থেকে সচল হতে শুরু করেছে চিরচেনা রাজধানী। দুদিন আগে যেখানে চলাচলের জন্য যানবাহনের সংকট ছিল, সেখানে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে যানবাহনের চাপ বেড়েছে। ভীতি কাটিয়ে পুরনোরূপে ফিরে যাচ্ছে সড়কগুলো। তবে ভিন্ন চিত্র দেখা গেছে মার্কেটগুলোতে। এখনো তেমন একটা জমে ওঠেনি কেনাবেচা, যার ফলে হতাশ দোকানিরা। দ্রুতই কারফিউ তুলে দেওয়ার দাবি তাদের। আগের মতো হয় নাই, কাস্টমার খুবই কম, মার্কেটে অনেক ক্ষয়ক্ষতি। এক সপ্তাহে আমাদের অনেক লস হবে, এটা উঠাতে আমাদের 2-1 মাস লেগে যাবে। আমরা চাই না কারফিউ, যাও টুকটাক মানুষ আসবে। এখন একটু খুলছি মার্কেটটা, সবাই আসতেছে, কিন্তু কারফিউ যখন 5টা বাজে দিয়ে দেয় তখন থেকে আর কাস্টমার আসে না। উঠাই দিলে আমাদের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, কাস্টমার আসতে পারবে, যাতায়াত করতে পারবে, কারণ দূর দূরান্ত থেকে কাস্টমার আসে। সহিংসতার ফলে দেশে যে নারকীয় তাণ্ডব ঘটে গেছে, তার রেশ কাটিয়ে আবারও দেশ মাথা তুলে দাঁড়াবে, ফিরবে তার চিরচেনা সৌন্দর্যে, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, শত্রুরা আরও বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। ওবায়দুল কাদের আরও জানান, সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আয়োজিত আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে মহানগর উত্তর আওয়ামী লীগের কয়েকটি ওয়ার্ডের নেতাদের সাথে সমন্বয় সভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেবেন বলে জানান তিনি। এই সকল হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার সময় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে উল্লেখ করে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কার কথা জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। এখন যে অবস্থা রয়েছে, শত্রুরা কিন্তু আড়ালে আড়ালে তারা কিন্তু আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। তাদের টার্গেট শেখ হাসিনা সরকারের পতন, জামাত, বিএনপি। পরে বংশালে সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এই সাধারণ কবলিত ছাত্রকে ব্যবহার করে তারা আজকে ফায়দা ওঠার চেষ্টা করেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতাকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত নাশকতাকারীরা চিহ্নিত হবে না, ততক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তাণ্ডব চালিয়েছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। তবে সজাগ থাকতে হবে। প্রতিরোধ গড়ে না তুললে তারা ঘরে এসে হামলা চালাবে। এর আগে রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে
রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই আমাদের কাছে সেই সমস্ত ইনফরমেশন রয়েছে, যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। কোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন। পুলিশকে যারা হত্যা করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি জানান, দক্ষ পুলিশ বাহিনীর মাধ্যমে সকল সহিংসতার সিসি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হচ্ছে। সেই সাথে এ বর্বরতায় যারা অর্থ যোগান দিয়েছে তাদেরও চিহ্নিত করা আছে। সকলকে ধীরে ধীরে গ্রেফতার করা হবে। একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। পুলিশ এত সস্তা না। আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের ৩টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা মানে জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই। চলতি মাসের ৩ দিনের এবং পরবর্তী মাসের 1 দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৮, ২৯ ও ৩১ জুলাই এবং ১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামী ৪ আগস্ট থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা যথারীতি চলবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার তোপে সারা দেশে গত 7 দিন যাবৎ যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ এই ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে। এসব কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। তিনি বলেন, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সে সিদ্ধান্ত নেওয়া হবে। মাদারীপুরে দুর্বৃত্তদের তাণ্ডবে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি জেলা প্রশাসকের কার্যালয়, পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম। আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় ফিলিং স্টেশন, বাসের ডিপো, এমনকি পুলিশ ফাঁড়িও। পুলিশ বলছে, এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে চিরুনি অভিযান। মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 19 জুলাই শুক্রবার বিকাল 4টা ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে নাশকতা চালায় সন্ত্রাসীরা। ডিপোতে রাখা 42টি বাস সম্পূর্ণ পুড়ে যায়। বিভিন্ন পরিবহনের কাউন্টারও পুলিশ বক্স ভেঙে সহিংসতা শুরু করে নাশকতাকারীরা। শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের 2 পাশ ঘিরে গড়ে ওঠা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চালাতে থাকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ডাল গবেষণা কেন্দ্র, খাদদি আবাসিক হোটেল, যুব উন্নয়ন কেন্দ্রে হামলাকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। শহরের লঞ্চঘাট, পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়। ভাঙচুর চালায় জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পুরানবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়া হয়। স্থানীয়রা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। 1000 থেকে 1500 শ্রমিক কর্মস্থলে ছিলাম, তাদের ফ্যামিলির আজকে কি দুর্দশা। কর্মরত ছিলাম, তারা এখন আপাতত বেকার হয়ে পড়েছি। পথে বসে গেছি। আমরা এটা বিচার চাই এই দুষ্কৃতিকারী যারা এখানে এই ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আকুল আবেদন যাতে ভবিষ্যতে কোনোদিন আর এই ধরনের দৃষ্টান্ত ঘটনা না ঘটাইতে পারে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে হোক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। সকল ব্যবসায়ী ভাইদের আহ্বান, আমরা মাদারীপুরে সকল পরিবেশে আমরা যানবাহনের নিরাপত্তায় আমরা ব্যবসাকে এর পক্ষে আমি আহ্বান জানাচ্ছি। শহরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার। মাদারীপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং অনেকাংশেই আমাদের মনে হয় জনগণের যে সংস্কৃতি সেটি ফিরে এসছে এবং অচিরেই আমার ধারণা পুরোপুরি স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে মাদারীপুর জেলাবাসী
তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে। আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত জানান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম 3 সদস্য বিশিষ্ট, তারা আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় 40,08,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানায় আলাদা 4টি মামলা দায়ের করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গীত শিল্পীর ভাই হামিন আহমেদ জানান, একটি কনসার্টে অংশ নিতে ভার্জিনিয়াতে গিয়েছিলেন শাফিন। সেখানেই তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর লাইফ সাপোর্টে নেওয়া হয় শাফিনকে, কিন্তু বাংলাদেশ সময় আজ সকাল 6:50 তিনি মারা যান। জুবাইর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সহস্র অনুরাগীদের কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ। 1961 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন, আর মার কাছে শিখেছেন নজরুল গীতি। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সে সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম। 2010 সালের 12 জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন শাফিন আহমেদ এবং রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। এই দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিউন, শাহিন, সুমন, উজ্জ্বল, শামস এবং রুমি। পরবর্তীতে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন। শাফিন আহমেদের গানগুলো হৃদয়ে গেঁথে রইবে প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে। পরপারে চলে গেলেও ভক্তদের হৃদয় জুড়ে তিনি থাকবেন আজীবন। তার মতো একজন শিল্পী পেয়ে হারানোর বেদনায় কাতর পুরো সঙ্গীতাঙ্গন। তিনি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেও তার গানের মূর্ছনা ও গিটারের ঝংকার পাথুরে নদীর জলের মতো বয়ে চলবে যুগ থেকে যুগান্তর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার করতে হবে দেশবাসীকেই, বললেন প্রধানমন্ত্রী। নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। 7 ঘন্টা কারফিউ শিথিলে রাজধানীতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। জীবনযাত্রা প্রায় স্বাভাবিকের পথে, সতর্ক সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনী। শত্রুরা আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে, আরো খারাপ হতে পারে পরিস্থিতি, আশঙ্কা ওবায়দুল কাদেরের। সবাইকে সতর্ক থাকার আহ্বান। প্রতিরোধ না করলে নাশকতাকারীরা ঘরে ঢুকে হামলা চালাবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হামলাকারী কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং আরও 4 দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষণা দিয়েও চলেনি কমিউটার ট্রেন। কবে রেল চলাচল সে সিদ্ধান্ত আরও পরে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।